স্বাগত জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজ থেকে প্রত্যেক দিন তোমাদের ইংরেজি ক্লাসটা হবে। আমরা ইতিমধ্যে তার শিডিউল তোমাদেরকে দিয়েছি, আশা করি সবাই পেয়েছ। গতকালকে সুনীল স্যার ক্লাস নিয়েছেন, এইভাবে পালাক্রমে একদিন পর একদিন আমরা ক্লাসটা নেব। তো সেই ধারাবাহিকতায় আজকে রোববার আমার ক্লাসটা এখন আমি নিচ্ছি। ইতিমধ্যে কয়েকটি ক্লাস নিয়েছি ভার্বের উপর। একটা জিনিস লক্ষ্য করবে, যখন আমি ক্লাস নিই, যে বিষয়টা আলোচনা করব ধারাবাহিকভাবে, সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু আলোচনা করা যাবে না, যাতে করে তোমরা বুঝতে পারো। তো আমরা আলোচনা করলাম আর ভার্বের কনজুগেশন অফ ভার্ব, পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে ভার্ব প্রয়োগ করতে হবে। তো প্রথম পর্বে ছিল মূল ফর্ম কখন বসে, আজকে তার 2 নম্বর, সেটা ছিল এস বাই এস ফর্ম কখন হয়। তার কথা নয়, আমি শুরু করছি, তোমরা খাতায় লিখে নাও। এস বাই এস কখন বসে, এই বিষয়টা জানার জন্য আমরা প্রথমে একটি বাক্যে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, এবং সেটা তোমরা করতে পারবে আশা করি। তারপরে সাবজেক্টের অবস্থি পরেই ভার্বের অবস্থান। ভার্বটা যদি বসাতে হয় সঠিকভাবে, তাহলে সম্পূর্ণ ভার্বটি ডিপেন্ড করে সাবজেক্টের উপর, অন্তত দুটো জিনিসই। একটি জিনিস হচ্ছে পার্সন, অর্থাৎ ওই সাবজেক্টটি কোন পার্সনে আছে, আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে নাম্বার, মানে সংখ্যায় ওই সাবজেক্টটি কত বা কত বা কত কি। তো এই বিষয়ে শ্রেণীকক্ষে অনেক আলোচনা করেছি, তারপরও আরেকবার। যেমন কামাল goes to স্কুল, কামাল স্কুলে যায়। এই বাক্যটির সাবজেক্ট কামাল, যার দ্বারা কাজ সম্পাদন হয় তাকে সাবজেক্ট বলে। তো আমরা এই বাক্যের কাজ করে কামাল, তাহলে কামাল সাবজেক্ট। একটা শর্ত পেলাম। আরেকটা শর্ত হচ্ছে এই সাবজেক্ট সংখ্যায় কত, তাহলে কামাল যেহেতু একজন, নিঃসন্দেহে সেটা সিঙ্গুলার নাম্বার, তাহলে দুটো পেলাম। এটা সাবজেক্ট, আবার এটা একজন। এখন সাবজেক্টটা মূলত কোন নাম্বারে আছে আমাকে সেটা বুঝতে হবে। আমরা পার্সন শিখিয়েছি, বাক্যে ব্যবহৃত নাউন বা প্রনাউনকেই পার্সন বলা হয়। অর্থাৎ এক কথায় যা সাবজেক্ট হিসেবে কাজ করে বাক্যে প্রথমে বসে, তাই পার্সন। তো পার্সন 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। তোমরা ইতিমধ্যে জেনেছ। আই, উই, আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। শুধুমাত্র ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। আই অ্যান্ড ইউ, এই দুটো, আই, উই, ইউ, এই 3টা ব্যতীত বাকি সবগুলোই থার্ড পার্সন। এটা তো সহজ বিষয়। তাহলে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন আমরা পেয়েছি। তো এখানে আমরা বুঝতে পারছি যে কামাল থার্ড পার্সন এবং সংখ্যা একজন। তাহলে আমাদের দুটো শর্ত আমরা পেয়েছি, তোমরা খাতায় লিখে নাও। সাবজেক্ট যদি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজন, সংক্ষেপে বলতে গেলে একজন একটি হয়, তাহলে পরবর্তী ভার্বের সাথে এস বা এস যোগ হয়, বা ভার্বটি এস যুক্ত হয়, এস যুক্ত হয়, অথবা ভার্বটি স্বয়ংক্রিয়ভাবে এস যুক্ত থাকে। যে সমস্ত ভার্বগুলোর পেছনে এস যুক্ত আছে সেটা স্বয়ংক্রিয়ভাবে আগে থেকে দেয়া আছে, তাই ভার্বটি এস যুক্ত। আর যদি না থাকে তাহলে এস বাই এস যোগ করতে হবে। যেমন কামাল, মূল ভার্বটি ছিল গো। আমি আবার বলছি, কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সাথে আমরা ইয়েস বসিয়ে দিলাম, অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এই দুটো শর্ত পূর্ণ হতে হবে, তবে আমরা এস বাই এস বসাতে পারবো। তাহলে কামাল গোজ টু স্কুল। সূত্রটা আমি লিখে দিয়েছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা একজন বা একটি হয়, তাহলে পরবর্তী ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়, বা ভার্বটি এস যুক্ত হয়। এই এটুকু লিখে নাও একটু দ্রুত। দেখো, দে প্লে ক্রিকেট, এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে দে আর ভার্ব হচ্ছে প্লে। এখন এই ভার্বটার সাথে এস বাই এস নেই, আমরা একটু লক্ষ্য করি কেন এখানে এস বাই এস বসেনি। আমি আগে বলেছি সাবজেক্ট প্রথম আইডেন্টিফাই করতে হবে, আমরা জানি বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তাহলে দে সাবজেক্ট। এখন দের সাথে দুটো জিনিস আমরা যোগ করি, এটা কোন পার্সনে আছে। আমি আগেই বলেছি উইদাউট আই, উই অ্যান্ড ইউ এভরিথিং ইজ থার্ড পার্সন, তার মানে আই, উই, ইউ এদের মধ্যে যেহেতু নেই, এই দেটা হচ্ছে থার্ড পার্সন। একটা শর্ত আমি পেয়েছি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে একজন হতে হবে, একজন হতে হবে, একটি হতে হবে, বা সিঙ্গুলার হতে হবে। দে মানে তারা, স্বভাবতে বেশি, তাহলে শর্তটা ভঙ্গ হয়ে গেল। তার মানে এস বা এস আর বসছে না, আর তাই এখানে এস বাই এস এর প্রয়োজন নেই। তাহলে দে প্লে ক্রিকেট। রিনা writes a letter, এই যে এসটা, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ এস, এবার তোমরা বুঝতে পারবে এখানে প্রয়োজনটা বাকি। তাহলে রিনা রাইটস এ লেটার, রিনা থার্ড পারসন আর নাম্বারের দিক থেকে একজন, সংখ্যায় একজন, তাহলে নাম্বারও থার্ড পারসন, সংখ্যায়ও একজন, তাহলে দুটো শর্ত এখানে পূরণ হয়েছে, আর তাই ভার্বের সাথে এস বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইংলিশ গ্রামারে ভার্বের সাথে এস বাই এস কখন বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দুটো বারবার বলতে হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, তা প্রেজেন্ট ফর্ম। আর যদি এই দুটোর একটা শর্ত কমতি থাকে তাহলে এস বাই এস বসবে না। আর এই যে এখানে একটা কথা লিখলাম, ভার্বটি এস যুক্ত হয়, যেমন তার একটি কলম আছে, হি ড্যাশ এ পেন, আমরা হ্যাভ ভার্ব এখানে প্রয়োগ করব।
আমরা জানি হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। তাহলে তুমি শিখেছ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে হ্যাভ, ভার্বের শেষে এস বা ইয়েস বলে, তাহলে হ্যাভ এর সাথে আমরা এস লাগানোর কথা। কিন্তু এই বারটা স্বয়ংক্রিয়ভাবে দেয়া আছে হ্যাভ অথবা হ্যাজ, সুতরাং সেখানে এস লাগানোর সেটা হবে নিছক ভুল। তাই আমরা এখানে ওই যে স্বয়ংক্রিয়ভাবে হ্যাভ অথবা হ্যাজ বসিয়ে দিলাম, এই জন্য এখানে দুটো কথা লিখছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে এস বা ইয়েস আবার দুটো ব্যাপার, যে এস বা ইয়েস কখন বলবে, এস কখন বলবে, ইয়েস কখন বলবে। এবার আসো সেই জিনিসটা সমাধান করা যাক। খাতায় লিখে নাও, ভার্ব এর শেষ লেটার যদি, ভার্ব এর শেষ লেটার যদি সি, এইচ, এস, এক্স ও জেড হয় তাহলে ইএস বসে, না হলে এস বসে। আশা করি ব্যাপারটা বুঝেছ। যেমন হি ড্যাশ ফিশ, ভার্ব এই ক্ষেত্রে ক্যাচ। এখন প্রেজেন্ট ফর্মের এই বাক্যটি যদি তুমি ভার্বটা এখানে প্রয়োগ করো তাহলে হি ক্যাচ। যেহেতু তুমি জানো কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যে কোনো প্রেজেন্ট ফর্মে কোনো কিছু লিখতে গেলে একটু কেয়ারফুল হতে হবে। ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল বিকজ ইট ইজ প্রেজেন্ট ফর্ম। তার মানে প্রেজেন্ট ফর্মের ভার্বের একটু সমস্যা রয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ পারসন এবং নাম্বার জনিত সমস্যার কারণে সেখানে ভার্বের একটু ত্রুটি থাকে, তো সেই জন্য একটু কেয়ারফুল হতে হবে, বিশেষ করে প্রেজেন্ট ফর্মে। তাহলে হি ক্যাচ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে। যেহেতু লক্ষ্য করো সি এ টি সি এইচ, এই ভার্বটির শেষ লেটার বা বর্ণটি এইচ, তাহলে বসবে ইএস। এইভাবে কামাল goes to স্কুল, লক্ষ্য করো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর গোর সাথে সম্ভবত ইউজ করছে যেহেতু শেষ বর্ণটি ও আছে। এই জাতীয় যত ভার্বের পিছনে যথাক্রমে সি, এইচ, এস, এক্স ও জেড এই লেটারগুলি থাকবে। যদি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হয় নাম্বার হয় তাহলে তার সাথে ইএস বসাতে হবে, না হলে তোমাকে এস বসালেই চলবে। সুতরাং আমাদের রাইট ফর্ম অফ ভার্বের আলোচনায় 2 নম্বর সূত্রে আমি এসেছি, সেখানে ছিল এস বাই এস ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের দুটি রূপ রয়েছে, একটা হচ্ছে মূল ফর্ম আর আরেকটা হচ্ছে এস বাই এস ফর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, দুটি ফর্ম আলোচনা হয়েছে। তারপর আমরা তৃতীয় সূত্রে চলে যাই। পিপি কখন? পিপি মানে
ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল কাকে বলে? আমরা যখন কনজুগেশন অফ ভার্ব করিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম একটি ভার্বের সাধারণত 3টি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম এবং পিপি ফর্ম। পরবর্তীতে সেটা আবার এক্সটেন্ডেড হয়ে গেল। পিপি পার্টিসিপল ফর্ম 2 ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তো এই ফার্স্ট পার্টিসিপল কখন বলবে তারই আলোচনা এই মুহূর্তে। সাধারণত খাতায় লিখে নাও, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পর পিপি বসে, দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল বসে। যেমন I have gone to ঢাকা। এখানে হ্যাভ এর পর দেখতে পাচ্ছ গো ভার্বটা হয়ে গেল গন, তার মানে গো অ্যান্ড গন। মুখস্থ করার জন্য অনেকগুলো ভার্ব প্রিভিয়াস ক্লাসে আমি লিখে দিয়েছিলাম। তো হ্যাভ হ্যাজ এর পর পিবি বসে। She has dash the sun। আমি ডু ভার্বটা দিলাম, এই ডু ভার্বটাকে এখানে সঠিকভাবে বসাতে হবে। তাহলে তোমাদেরকে বুঝতে হবে এখানে একটা হ্যাজ রয়েছে, আর হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সম্ভবত পিপি বসে, তাহলে ডু পিপি ডান। আশা করি তোমরা পারবে, ডান। এই তো এই সূত্র থেকে আমরা জানলাম সাধারণত হ্যাভ হ্যাজ হ্যাড এর পর পিপি বসে। তারপর দ্বিতীয় সূত্রে যাই, প্যাসিভ মোডে। প্যাসিভ মোড তোমরা বুঝো, ক্লাস আলোচনা করেছি প্যাসিভ ভয়েস যখন অ্যাক্টিভ ভয়েস যখন আমরা করিয়েছিলাম। প্যাসিভ মোড অর্থাৎ সাবজেক্ট যদি কাজ না করে, প্যাসিভ মোড তার মানে সাবজেক্ট যদি নিষ্ক্রিয় থাকে তাকে প্যাসিভ মোড বলে। তো বি ভার্বের পর পিবি বসে। যেমন আমি উপরের দিক মুছে ফেলি, he is dash a liar। ভার্ব বরাদ্দ কল। দেখো he is dash a liar, তাকে মিথ্যাবাদী বলা হয়। এখানে সাবজেক্ট হচ্ছে হি। হি কিন্তু সরাসরি এই বাক্যে কাজ করে না, সে নিষ্ক্রিয়, তাকে নিয়ে অন্য কেউ কাজ করছে। হি ইজ ড্যাশ এ লায়ার, তাকে মিথ্যাবাদী বলা হয়। তাকে তার মানে তাকে অন্য কেউ মিথ্যাবাদী বলে। সুতরাং যেহেতু সাবজেক্ট নিষ্ক্রিয়, সেক্ষেত্রে বি ভার্বের পর আমরা পিপি বসিয়ে দেব। তাহলে হয়ে গেল হি ইজ কল্ড এ লায়ার। আরেকটা বাক্য দেখাচ্ছি, টিচার্স শুড বি ড্যাশ, আমি বাদ দিলাম রেসপেক্ট। এই বাক্যের মধ্যে টিচার্স শুড বি ড্যাশ, শিক্ষকদেরকে সম্মান করা উচিত। এই মুহূর্তে টিচার সাবজেক্টের কোনো কাজ নেই, সে নিষ্ক্রিয়, তাকে সম্মান করবে অন্যরা, অন্যরা তাকে নিয়ে কাজ করবে। আর তার জন্যই এই বাক্যটি হচ্ছে প্যাসিভ মুড। আর এই জন্য এই যে বি, এই বি ভার্বের পরে আমাদের পিপি দিতে হবে। তাহলে রেজ
ফ্যাক্টরেট। এই জাতীয় যতগুলো বার দেখবে সামনে যদি বি বার থাকে তাহলে এদের পিছনে পরে পিপি দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি আরেকটা লাইনে being having get অথবা got being having get এদের পর পিপি বসে। যেমন I got my meal dash, এখানে দেয়া আছে কুক। আমি আমার খাবার পেয়েছি রান্না করা অবস্থায়। তাহলে যেহেতু গট বা গেট ভার্বটি সামনে, এখানে হবে কুক। তাহলে দিস ইজ another important rules, being having get এদের পরে যদি কোনো গ্যাপ থাকে তা অবশ্যই তোমাকে পিপি দিতে হবে। এই তাহলে তিনটা জিনিস আমরা পেয়েছি, হ্যাভ এজ হ্যাড এর পর পিপি বসে, বিং হ্যাভিং এবং গেট ভার্বের পরে পিপি বসে। আর বাক্যটি যদি প্যাসিভ মোডে থাকে অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে সেই ক্ষেত্রে am, is, are, was, were এই বিভাগগুলোর পর পিপি বসবে। যাই হোক, আজকে আমরা দুটো রোল করে দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আরো অনেক কিছু জানতে পারবে। আমি পরবর্তী ক্লাসে ঠিক ধারাবাহিকভাবে যা যা বাকি আছে সেগুলি আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি দেখার চেষ্টা করবে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।